সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা গত কয়েকদিন ধরে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটি হচ্ছে আমাদের মাইন্ড বা মস্তিষ্ক। কেমন এই আলোচনাটা আমরা করছি। আমাদের এই পুরো আয়োজনটা যারা নতুন তাদেরকে বলছি যে আমরা করোনা ভাইরাসের এই লকডাউনের সময় বা হোম কোয়ারেন্টাইনের সময় বা আইসোলেশনের সময় ঠিক করেছি যে প্রতিদিন 1 ঘন্টা করে আমরা জীবনের আলোচনা করব। কি করে আমরা আরেকটু ভালো থাকতে পারি, কি করে এই সময়টা কাজে লাগাতে পারি, কি করে আমরা নিজেকে একটু চৌকস করতে পারি, কি করে আমাদের জীবনে আরেকটু বেশি শান্তি হতে পারে, আর একটু সফলতা আসতে পারে, সেই রকম বিষয় নিয়ে আলোচনা করছি 1 তারিখ থেকে। তো আজকে আমাদের 16তম দিন, মানে 16 দিন ধরে আমরা আলোচনা করছি। সো এবং আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, সেগুলো আপনারা একটু পেছনে গিয়ে যদি আমাদের টাইমলাইন থেকে দেখে নেন তাহলে আপনাদের হয়তো কোনো কাজে লাগতে পারে। তো আমাদের আজকের যে বিষয় সেটা ছিল হ্যাপিনেস উইদিন 24/7, অথবা বাংলায় আমরা এটা নাম দিয়েছি সুখ সহজ, সুখ প্রতীক্ষা। তার মানে আমরা বলতে চাচ্ছি সুখ বিষয়টা খুব একটা কঠিন নয়, একই সাথে সুখ তৈরি করা যায় যেখানে সেখানে যখন তখন। এবং আমরা যে বলছি সেটা আমরা শুধু মন গড়ার কথা বলছি না, আমরা বিজ্ঞানের ভিত্তিতে কথা বলছি। আপনারা যদি মনোযোগ দিয়ে আমাদের কথাটা শোনেন এবং যুক্তি দিয়ে বিচার করেন এবং যে বিষয়গুলো অনুশীলন করতে বলছি সেগুলো একটু করেন, তাহলে এই বিষয়টা আপনাদের মধ্যেও খুব সহজেই চলে আসবে যে আপনি চাইলেই যে কোনো মুহূর্তে একটু শান্তির সময় তৈরি করতে পারেন। কেমন? তো এই যে আমাদের প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে এই শান্তি বিষয়ক, সুখ প্রতিক্ষণ বিষয়ক আমরা গত 2 দিন আলোচনা করেছি। আজকে আমাদের 3য় দিন, এবং আজকে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি, যেটা গতকালকে শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের সমস্ত অনুভূতির মূল জায়গাটা হচ্ছে আমাদের চিন্তা। আমাদের চিন্তা যদি ভালো হয়, পজিটিভ হয়, আমাদের ভালো লাগে, আনন্দ হয়। আমাদের চিন্তা যদি নেগেটিভ হয় তাহলে আমাদের খারাপ লাগে এবং নেগেটিভ একটা এনার্জি তৈরি হয়। কেমন? তো এখন প্রশ্ন হচ্ছে যে চিন্তাটা করে কে? উত্তরটা খুব সহজ। চিন্তাটা কখনো আপনি করেন অথবা কখনো একা একা হতে থাকে। আপনার মস্তিষ্কের মধ্যে বা ব্রেনের মধ্যে অনেক চিন্তা ক্রমাগত হতে থাকে, ঠিক আছে? এবং আমরা আজকে যেটা বলতে চেষ্টা করব, যেটা যে আলোচনাটাও গতকাল শুরু করেছি, যে এই যে মস্তিষ্ক বা ব্রেন, এটা হচ্ছে একটা টুলস কম্পিউটারের মতো, যেটা আমরা ব্যবহার করি আমাদের প্রয়োজন। কিন্তু এই টুলসটা যে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে একে ম্যাক্সিমাইজ করা যায়, অপটিমাইজ করা যায়, সেই ধরনের শিক্ষাটা আমাদের তেমন একটা নেই। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো যে এই কম্পিউটারটা কি করে ব্যবহার করতে হয় তার কোনো ম্যানুয়াল এটার সাথে আসেনি। সুতরাং আমরা এটাকে ঠিক মতো ব্যবহার করতে পারছি না। একটা উদাহরণ দিয়ে মনে করি যে আমার একটি খুব দামি মার্সিডিজ গাড়ি আছে, বা পোর্শ আছে, বা মাস্টাং আছে, সম্পূর্ণ ডিজিটাল একটি গাড়ি, কিন্তু আমি গাড়ি ড্রাইভ করতে পারি না। তাহলে এই গাড়িটা থাকা না থাকায় আসলে পার্থক্যটা কি? আরো সহজ করে বলি যে আমাদের অনেকেরই এখন স্মার্টফোন আছে। স্মার্টফোনের সবগুলো কাজ কি আমরা জানি বা ব্যবহার করি? করি না। কিন্তু সবাই কেনে, আমাকে একটা কিনতে হবে, কিনেছি, কয়েকটা ফিচার্স ভালো লাগে, ব্যবহার করছি। তো এরকম আমাদের কম্পিউটার যেটা আছে আমাদের ঘাড়ের উপরে বসানো, যেটা সবাই এক বাক্যে স্বীকার করে যে পৃথিবীর সবচেয়ে দামি কম্পিউটার থেকেও দামি, সেরকম একটি মূল্যবান কম্পিউটারের দখল আছে আমার উপরে বা আপনার উপরে। আমরা এটাকে ব্যবহার করতে পারছি কিনা তার উপর নির্ভর করছে আমাদের কেমন লাগছে, তাই না? অনুভূতিটা চিন্তা থেকে আসছে। তো এই জন্য আমরা
চেষ্টা করছি আজকে খুব সহজ করে, যদিও খুব সহজ নয় বিষয়টা, আপনাদের সামনে কিছু তুলে ধরার জন্য যে ব্রেনটা কি, কিভাবে কাজ করে, কিভাবে আমরা এটাকে নিজেরা ব্যবহার করতে পারবো। আমাদের এই আজকের এবং গতকালকের, আজকের আগামীকালকের বিষয়গুলো যদি আপনি একটু শোনেন, কিছু অনুশীলন থাকবে, সেটা যদি করেন তাহলে আপনি আপনার ব্রেনটার কিছুটা হলেও নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবেন। আর নিতে পারলে আপনি কিন্তু আপনার ভালো লাগার সময় তৈরি করতে পারবেন। ব্যাপারটা এরকম সহজ। সো আমরা এই ব্রেন নিয়ে যে কথা বলছি তার পেছনে আমাদের তিনটে প্রধান উদ্দেশ্য আছে। একটি হচ্ছে এটাকে ব্যবহার করতে শেখা, কে করে আমরা ব্যবহার করব ব্রেনটাকে, আমরা ব্যবহার করব বা আমি আমার ব্রেনকে ব্যবহার করব। দ্বিতীয় হচ্ছে এর মধ্যে যদি কোনো ভাইরাস ঢুকে থাকে, যেটা কম্পিউটারে ঢুকে, যা কন্টিনিউয়াস একটা নেগেটিভিটি তৈরি করছে, কন্টিনিউয়াস একটা আমাকে পিছু টানছে, আমার সামনে এগোতে দিচ্ছে না, আমার জন্য একটা ভয় তৈরি করছে, আমার জন্য স্ট্রেস তৈরি করছে, আমার জন্য অ্যাংজাইটি তৈরি করছে, আমার জন্য ডিপ্রেশন তৈরি করছে, কেমন, আমার জন্য ফিয়ার, ভয় এগুলো তৈরি করছে, তাহলে সেই যে সফটওয়্যারগুলো বা ভাইরাসগুলো ঢুকে আছে আমার ব্রেনে, সেগুলোকে আমরা নিউট্রালাইজ করতে পারি কিনা। কঠিন কাজ, আবার অত কঠিন নয়। এবং তৃতীয় যে কাজটি আমরা করতে চাই, যে ওইসব বাজে সফটওয়্যারের জায়গায় নতুন কোনো কিছু ইনস্টল করতে পারি কিনা আমাদের ব্রেনে, অর্থাৎ চেতন, অবচেতন এবং অচেতনে, যেটা আমাদেরকে সবসময় একটা আনন্দের মধ্যে রাখবে, একটা ভালো লাগার মধ্যে রাখবে, আমাকে এই পারিপার্শ্বিকতার সাথে যুদ্ধ করবার জন্য সবসময় আমাকে শক্তি যোগাবে, সবকিছু বুঝবার জন্য আমাকে অনেক হেল্প করবে, তাই না? তো এই তিনটে কাজ আমরা করতে চাই এই ব্রেনটাকে নিয়ে। এরকম দামি জিনিস কাজে লাগানো তো ভালো, এবং আমরা যদি করতে পারি তাহলে আমাদের সময়টাকে সুন্দর করতে পারা সম্ভব। এবং আমরা সবাই জানি যে ব্রেন একটা টুলস, আর আপনি এটাকে চালান। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি এটা কে, তাই না? খুব সহজ প্রশ্ন, আপনি কে? আপনি হচ্ছেন অ্যাওয়ারনেস, চেতনা। আপনি একটা চেতনা, একটা শক্তি। আপনি আপনার ব্রেন না, আপনার শরীর আপনি না, আপনার নামটিও আপনার নয়, আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন সেটাও আপনি পছন্দ করে জন্মগ্রহণ করেননি, যে ধর্মটি আপনার আছে এখন যা আপনি পালন করেন তাও আপনার জন্মসূত্রে পাওয়া, আপনার নিজের চয়েস করা না। তার মানে এর বাইরে একটা আপনি আছেন, এবং এখন যে আপনি আছেন সেটা হচ্ছে ছোটকাল থেকে বেড়ে ওঠা, আশেপাশের সমস্ত ছাপ, অভিজ্ঞতা, সমস্ত শিক্ষা, সমস্ত জ্ঞান, সমস্ত দৃষ্টিভঙ্গি, সমস্ত ট্রেডিশন, কালচার, সব মিলিয়ে আপনার মধ্যে একটা আমিত্ব তৈরি হয়েছে, যেটা আপনি না। এর ভেতরে একটা আপনি আছেন। সক্রেটিস বলেছিলেন নো thyself। সক্রেটিস কাকে চিনতে বলেছিলেন? সেই আপনাকে, যিনি জন্মের আগে আপনি ছিলেন এবং মৃত্যুর পরেও আপনি থাকবেন, সেই আমিটাকে বুঝবার চেষ্টা করতে বলেছিলেন সক্রেটিস। সো এই যে আমি এবং আমার মাইন্ড, হিউম্যান মাইন্ড, দুইটা মিলে হচ্ছে হিউম্যান মাইন্ড, বা আমরা যাকে আমাদের কি বলে, আমাদের জ্ঞান বলতে পারি, আমাদের সচেতনতা বলতে পারি, আমিত্ব বলতে পারি, ইগো বলতে পারি, কেমন? কিন্তু সেটা হচ্ছে আপনি এবং আপনার যে ব্রেন, এর দুটো মিলে এই জিনিসটা তৈরি হয়েছে, কেমন? এবং আমরা কালকে আলোচনা করেছিলাম যে আপনার ব্রেনের যেটা টুলস, যে অংশটা, সেটার মধ্যে তিনটে স্তর আছে। একটা চেতনা স্তর, কনসিয়াস মাইন্ড, যেটার সাথে সরাসরি সব কিছুর সাথে যোগাযোগ, আর একটা অবচেতন, যার সাথে রিসেন্টলি ঘটে যাওয়া সব কিছুর যোগাযোগ, এবং একটা অচেতন, যেখানে হার্ড ডিস্ক, সমস্ত কিছু জমা আছে, যেখান থেকে সব কিছু চালনা করা হয়। তো যেটা বলছিলাম যে আমাদের এই যে মস্তিষ্ক একটা কম্পিউটার, তো এখানে কি হয় যে আপনার যে ইনপুট যে ডিভাইসগুলো আছে, সেটা হচ্ছে আপনার চোখ, কান,
স্বাদ নেবার ক্ষমতা, গন্ধ নেবার ক্ষমতা, হ্যাঁ, এই সব অ্যাক্টিভিটি নিয়ে যে ইনপুটটা ঢোকে আমাদের ভেতরে, সেটা একটা প্রসেসের ভিতর দিয়ে যায়। যে সফটওয়্যারগুলো আপনার মধ্যে আছে, সেই সফটওয়্যারের মধ্যে প্রসেস হয়ে এর একটা আউটকাম আপনার মনিটরে বা আপনার অনুভূতিতে গিয়ে আঘাত করে। কেমন? সো খেয়াল করেন যে যা কিছু ঢুকছে তারপর একটা প্রসেস হচ্ছে। আপনার দৃষ্টিভঙ্গি, আপনার শিক্ষা, আপনার জ্ঞান, আপনার বিশ্বাস সব কিছুর সাথে মিলে প্রসেস হয়ে একটা আউটকাম হচ্ছে, যেটাকে আপনি ফিল করছেন, ভালো অথবা মন্দ। তাহলে যা কিছু ঢুকছে তা আর সেই রকম থাকছে না। যে কিছু ইনফরমেশন ঢুকছে সেটা কিন্তু আর সেই রকম থাকছে না। কেমন? সেটা বদলে যাচ্ছে। তাহলে আপনি যেটা ফিল করছেন সব কিছু নিয়ে, সেটা হচ্ছে একটা পার্সপেক্টিভ ফিলিংস, সেটা সত্যি ফিলিংস নয়। কারণ সত্যটা কখনোই আমরা দেখতে পাই না, সত্যটা আমরা বুঝতে পাই না, সত্যটাকে আমরা আমাকে দিয়ে বিচার করি। তা আমাদের এই যে আলোচনা, এই আলোচনাটার মূল জায়গা হচ্ছে যে কি করে আমরা সত্যের কাছাকাছি যেতে পারি। যে আমার মধ্যে এই জাজমেন্ট ছাড়া, আমার পুরাতন অভিজ্ঞতা ছাড়া, আমার যে দেখবার চোখ, আমার যে বুঝবার মন, যে জ্ঞান, যে ভয়, যে শিক্ষা, যে বিশ্বাস, এগুলো ছাড়া আসলে ঘটনাটা কি। এবং যখন আমরা জানতে বুঝতে পারবো যে আসল ঘটনাটা কি, তখন কিন্তু আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো অ্যাকর্ডিং টু দ্য ইভেন্ট, নট অ্যাকর্ডিং টু মাই অ্যানালাইসিস অর মাই জাজমেন্ট অর মাই আন্ডারস্ট্যান্ডিং। বুঝতে পারছি? খুবই সহজ একটা বিষয়, বাট আমরা সহজে এই ধরনের আলোচনা করি না, এই জন্য বিষয়টা আমাদের কাছে সহজ নয়। তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের ভেতরে একটা প্রসেস হয়, এই প্রসেসটাকে যত আমি স্ট্রিমলাইন করতে পারবো, তত কিন্তু আমি আমার ইভেন্টগুলোকে ইভালুয়েট করতে পারবো এবং বেটার ডিসিশন নিতে পারবো। কারণ তখন আমি যা কিছু করছে তাকে তাই হিসাবে দেখতে পারবো। কেমন? তো সেই জন্যই আমাদের বিষয়টা হচ্ছে এটা। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যেটা আমাদের মেডিটেশনে আমরা করেছি গত কয়েকদিন, যে আপনার মস্তিষ্কের ভেতরে বা মাইন্ডে বা চিন্তায় কন্টিনিউয়াস কথা বলছে। আপনি কিন্তু আপনার সাথে যে কমিউনিকেশন করেন ইন্টারনালি, সেটা কথা দিয়ে হয়, ভাষা দিয়ে হয়। কেমন? আপনাকে এটা করতে বলছে না, এটা করতে বলছে না, ভাবগুলো মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ থাকে। এবং আপনি যদি চোখ বন্ধ করে মনোযোগ দেন আপনার ব্রেনের প্রতি বা চিন্তার প্রতি, আপনি দেখবেন যে সেখানে অনেক কিছু চিন্তা হচ্ছে, যেটা আমাদের মেডিটেশন আমরা করি, যে আমরা অবজারভার হই, আমি আমার চিন্তাকে দেখি। কেমন? সো যে চিন্তা করে সে চিন্তক, চিন্তাকে সে দেখে। এই অনুশীলনটা আমরা আমাদের আগের বেশ কয়েকটা সেশনে করেছি। সো আপনি যদি এটা করা শুরু করেন, যে আপনি আপনার চিন্তাটাকে দেখবেন, আপনি কিন্তু দেখতে পাবেন। এবং যখন আপনি চিন্তা থেকে আলাদা হতে পারবেন, মানে আপনি এবং আপনার চিন্তা আলাদা হতে পারবে, তখন আপনি চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যখন আপনি চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কি চিন্তা করবেন, এবং আপনি যা চিন্তা করবেন তার সাথে যোগ হবে যে আপনার তখন কেমন লাগবে। তাই যদি হয়, তাহলে আপনি কি এমন কিছু চিন্তা করতে সিদ্ধান্ত নেবেন যেটা আপনার খারাপ লাগা তৈরি করবে? নিশ্চয়ই না। আপনি সেই চিন্তাগুলোই করবেন, সেইভাবেই করবেন যেভাবে করলে আপনার ভালো লাগে, আনন্দ লাগে, শান্তি লাগে। আমরা এই যে বিষয়টা যে সম্ভব, এটাই আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি। কারণ এই জিনিসগুলো আমাদের পড়াশোনার মধ্যে নাই। কেমন? সো আমাদের প্রথমে বুঝতে হবে মাইন্ডটা কিভাবে কাজ করে। মাইন্ডের মধ্যে কন্টিনিউয়াস মনোলগ হচ্ছে। মাইন্ডের মধ্যে মনোলগ হচ্ছে, যেখানে আপনাকে সে বলছে। কেন বলছে মাইন্ড? কারণ মাইন্ড সবসময় ওয়ার্স্ট পসিবিলিটি চিন্তা করে টু সার্ভাইভ। খেয়াল করেন যে আপনার ব্রেন কিন্তু পুরো কাজটা করছে আপনাকে টিকে থাকবার জন্য। মানে সে আপনাকে সমস্ত রকমের সাবধান করছে যাতে আপনি বিপদে না পড়েন, টু সার্ভাইভ। কেমন?
তাতে যেটা হচ্ছে যে আপনার ভালো কাজগুলো করতে গেলেও সে বাধা দিচ্ছে, কারণ সে ধরে নিচ্ছে যদি কাজটা ভালো না হয়, সফল না হয়। কেন সেরকম করছে? কারণ তার মধ্যে অনেকগুলো নেগেটিভ সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে ছোটবেলা থেকে আজ পর্যন্ত, ঘটনার দুর্ঘটনায় আশপাশ থেকে ইচ্ছায় বা অনিচ্ছায়, যেগুলো এই ব্যাপারটাকে নেগেটিভ করে ভাবতে শেখাচ্ছে। এবং এই যে নেগেটিভ ভাবনাটা হচ্ছে বেসড অন আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্সের পরে যে আপনার দৃষ্টিভঙ্গি হয়েছে, সেই দৃষ্টিভঙ্গি সাথে আপনার জাজমেন্ট, আপনার নিজেকে বাঁচাবার জন্যে ইউ লার্ন সাম মেকানিজম কল কমপ্লেইন, যে আমার দোষ না, নিজের উপর দায়িত্ব না নেওয়ার জন্য কমপ্লেইন, ব্লেম, কেমন? তারপরে আরো কিছু এগিয়ে যাবার জন্য ইউ ক্রিয়েটেড সামথিং কল গ্রিড, জেলাসি, এগুলো চলে আসছে, এগুলো সব নেগেটিভ। সো এই ব্যাপারগুলো আপনি সিদ্ধান্ত নিয়েছেন, লাইক ডিসলাইক, কেমন? এগুলো কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি, এগুলো কোনোটাই সত্য মিথ্যার মধ্যে পড়ে না। তো এখন এই যে আপনার ভেতরে কথাগুলো হচ্ছে, হতে হতে তার একটা প্যাটার্ন তৈরি হয়েছে, যেটা একান্তই আপনার, পজিটিভ হোক বা নেগেটিভ হোক। মজার ব্যাপার হচ্ছে যে আপনি যেভাবে যা কিছু দেখছেন, তার সাথে কি দেখছেন তার কোনো যোগাযোগ নাই। আপনি যা কিছু দেখেন, আপনার প্যাটার্ন অনুযায়ী আপনি রেজাল্ট পাবেন, অনুভূতিটা তাই হবে। আপনি যা কিছু দেখছেন, আপনার যদি কন্টিনিউয়াস খারাপ লাগতে থাকে, কন্টিনিউয়াস যদি আপনি একটা স্ট্রেসের মধ্যে থাকেন, কন্টিনিউয়াস আপনি যদি অ্যাংজাইটির মধ্যে থাকেন, তাহলে আপনার যে প্যারাডাইমটা তৈরি হয়েছে সেটা পজিটিভের চেয়ে নেগেটিভ বেশি। আপনারই শক্ত হাতে আপনার মস্তিষ্কের নিয়ন্ত্রণ, চিন্তার নিয়ন্ত্রণ নিতে হবে, তা নাহলে কিন্তু আপনার মুক্তি নেই। এটা একটা প্রিজন সেল। You are prisoners of your own thinking, and all your thinking based on your past experience and all other belief and all that. So এর সাথে ঘটনার কোনো যোগাযোগ নেই, ঠিক আছে? এবার যদি আমরা কতগুলো ইমোশন বা কতগুলো শব্দকে বুঝতে চাই, তাহলে বুঝবো যে মাইন্ড থেকে শব্দগুলো কি করে হচ্ছে। হ্যাঁ, যখন আপনার চিন্তা হয়, যেটা অটোমেটিক হতে থাকে, বা আপনি যদি করেনও, যখনই আপনি চিন্তা করবেন যে কিছু একটা হয়তো ঠিক মতো হবে না, সামথিং ক্যান গো রং অর সামথিং ব্যাড ক্যান হ্যাপেন, এটা হলে হবে কি আপনার মধ্যে এক ধরনের একটা টাইটনেস তৈরি হবে, যাকে আমরা মনোবিজ্ঞানীরা বলে অরি। কেমন? এটাকে বলে অরি, যে আমাদের একটা অরি তৈরি হবে। এবং এই অরিনেসটা কন্টিনিউয়াস কিন্তু হতে থাকে আমাদের মধ্যে, যদিও এটা করছে মাইন্ড আমাকে প্রোটেক্ট করার জন্য, বাট সামটাইম ইটস রিয়েলি ইররিলেভেন্ট টু দ্য সিচুয়েশন। তার মানে এটা করছে, হচ্ছে। তারপরে এই যে আপনাকে অরি করছে, এটা করছে হচ্ছে আপনার যে কন্ডিশন মাইন্ড, যে মাইন্ডটা ছোটবেলা থেকে বিভিন্ন রকম ভাবে শেপ আপ হয়েছে, যার সাথে সত্যিকার আপনার তেমন একটা যোগাযোগ নেই। কেমন? সো এটা আপনার কন্ডিশন মাইন্ড বা প্যারাডাইম বলতে পারি, বাংলায় দৃষ্টিভঙ্গি বলতে পারি, তা আপনাকে করেছে। এবং এই প্যারাডাইমটা এবং এই যে দৃষ্টিভঙ্গি হতে পারে আপনার সবচেয়ে বড় শত্রু। আপনাকে একটা বৃত্তের মধ্যে আটকে রাখার জন্যে, একটা সীমাবদ্ধতার মধ্যে আটকে রাখার জন্যে এই আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার এই মাইন্ড হচ্ছে সবচেয়ে বড় শত্রু। আমরা যা কিছু চিন্তা করি তা থেকে 70 to 90% পর্যন্ত চিন্তা অটোমেটিক হতে থাকে, যেটা আমি করি না। কেমন? আর 5-10% চিন্তা আমি করি আমার প্রয়োজনে। এখন দুঃখজনক হচ্ছে যে যখন এটা অটোমেটিক হয়, আমাদের দৃষ্টিভঙ্গির কারণে এটা নেগেটিভ চিন্তাটা বেশি হয়। নেগেটিভ চিন্তা করা সহজ। কিরকম? এই যে আমি এখন এখানে বসে আছি, এটা গ্র্যাভিটির জন্য বসে আছি, আমার মধ্যে একটা টান আছে পৃথিবী। আমি যদি উঠতে চাই, উঁচুতে যেতে চাই, তাহলে আমি যেতে পারবো না। আমাকে এই পৃথিবীর টানটাকে ওভারকাম করে আরেকটু বড় কিছু, আরো শক্তিশালী কিছু দিয়ে উল্টো দিকে যেতে হবে, তাহলে আমি যেতে পারবো। এবং যখনই সেই শক্তিটা শেষ হয়ে যাবে, আমি আবার ধপ করে পৃথিবীতে পড়ে যাব। এটা হচ্ছে গ্র্যাভিটি
জন্য এটা হয়। নেগেটিভটা এরকম, নেগেটিভটা সবসময় হতে থাকে। আপনি যদি পজিটিভ হতে চান বা পজিটিভের দিকে যেতে চান, তাহলে আপনাকে পজিটিভের মতো করে করতে হবে কাজটা, কেমন? তাহলে আপনি যেতে পারবেন। এবং আপনার যে পরিচয়, আমরা খেয়াল করে দেখবেন যে মানুষ যখন জিজ্ঞেস করে ভাই আপনি কে, তখন আপনি একটা নাম বলেন, যে নামটা আপনার সার্টিফিকেটের উপর লেখা থাকে, তাই না? তারপর বলে যে আপনি কি করেন, তখন আপনি আপনার চাকরি বা ব্যবসার কথা বলেন। কিন্তু দুটোর কোনোটাই কিন্তু আপনি না, তাই না? আপনার আজকে এক চাকরি আছে, কালকে আসলে সেটা নাই। হ্যাঁ, যে আপনি কে, আমি পুলিশ অফিসার এক্সাম্পল বলছি, বা আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার। অথচ কালকে আপনি ইঞ্জিনিয়ারিং করছেন না, বা পুলিশ অফিসার নাই, বা চাকরি চলে গেছে, বা আপনি ব্যবসায় চলে গেছেন, তাই না? তার মানে সেটা কনস্ট্যান্ট না। আপনি কিন্তু সবসময় কনস্ট্যান্ট, কিন্তু আপনার পরিচয়টা কিন্তু কনস্ট্যান্ট না। যখন এই পরিচয়টা হয় বেসড অন আপনি কি করেন, আপনার কি নাম, আপনার কি ধর্ম, কোন পরিবারে আপনার জন্ম, কোন এলাকায় বাড়ি, কোন দেশে আপনার ঘর, এটার মধ্যে দিয়ে যখন আপনার পরিচয়টা হয়, তখন এটা পরিবর্তন হতে পারে, কেমন? কনস্ট্যান্ট না। কিন্তু আপনি পৃথিবীতে অন্যতম একজন মানুষ, আপনি কিন্তু একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এবং এই যে আমাদের মাইন্ড চিন্তা করতে থাকে, কারণ সে অভ্যস্ত এই যে আমাদের ফোনের অ্যাপের মতো কন্টিনিউয়াস চিন্তা করতে থাকা, এটাকে বলে থিঙ্কিং এডিকশন। কারণ সে যখনই ভাবে যে সে চিন্তা করবে না, তখনই সে আর নিজেকে আইডেন্টিফাই করতে পারে না তার পরিচয় কি। তার এই যে জানা বোঝার বাইরে যে তার একটা পরিচয় আছে, একটা সত্তা আছে, একটা চেতনা আছে, তাকে সে চিনতে পারে না, চেনে না বলে সে সবসময় এই আইডেন্টিফিকেশনের মাধ্যমে নিজেকে প্রমাণ করবার চেষ্টা করে, ধরে রাখার চেষ্টা করে, যেটা ঠিক না, কেমন? এবং আমরা যত বড় হই, আশেপাশে যত ঘটনা ঘটে, তার সমস্ত ছাপ আমাদের উপর পড়ে থাকে, কেমন? আপনি হয়তো শুনবেন কেউ কেউ বলে ছেলে হিসাবে যে পৃথিবীর মেয়েরা খুব খারাপ, এক্সাম্পল দিচ্ছি। আবার কেউ বলে না, মায়ের জাতি পৃথিবীতে সবচেয়ে বড় উন্নত। কেন হচ্ছে? যে বলছে তার দৃষ্টিভঙ্গি থেকে সে বলছে, জেনারেলাইজ করছে, কিন্তু আসলে কোনোটাই সত্য না। সব মেয়েরা ভালোও না, আবার সব মেয়েরা খারাপও না। আমি ছেলে হিসাবে বলছি, উল্টোটাও ঠিক, সব ছেলেরাও খারাপ না, সব ছেলেরাও ভালো না। কিন্তু আমরা কিন্তু জেনারেলাইজ করে ফেলি, কেন? আমাদেরকে নিজেদের একটা স্যাটিসফ্যাকশন, ফলস স্যাটিসফ্যাকশনের জন্য, ঠিক আছে? এবং এই যে আমরা নিজেরা নিজেরা যে দৃষ্টিভঙ্গি নিয়ে একটা পরিচয় নিয়ে থাকি, এটাকে ছোট্ট করে বলে ইগো, সেলফ ইগো। এই সেলফ ইগো কিন্তু আপনি না, আপনি তার চেয়ে বড় কিছু, তার চেয়ে অনেক বড় কিছু। আমাদের নিরন্তর চেষ্টা হওয়া উচিত এই ইগোর বাইরে গিয়ে, এই দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে, এই যে আমরা যা কিছু শিখেছি, বুঝেছি, শব্দগুলো বাদ দিয়ে যে সত্যিকারের যে চেতনাটুকু, যে চেতনাটি আপনি, তাকে খুঁজে বের করার চেষ্টা করা, তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করা, কেমন? এবং যখন আপনি সেটা করতে পারবেন, তখন আপনাকে বলতে পারবো আমরা, বা নিজেকে বলতে পারবো, আমি একজন মুক্ত মানুষ, সব কিছু থেকে মুক্ত, কেমন? বা ইউ উইল বিকাম লিবারেটেড ফ্রম ইউর ওন থিঙ্কিং। কারণ আপনার চিন্তাটা তো সীমাবদ্ধ, আপনার জানা বোঝা সীমাবদ্ধ। তার মানে আপনি যা কিছু চিন্তা করেন, যেহেতু আপনি সব কিছু পৃথিবীর জানেন না, সুতরাং আপনার বুদ্ধি, বিচার ব্যবস্থা সবই সীমাবদ্ধ, এবং সেখানে যে কোনো কিছু প্রসেস করে বেরোলে ইনফরমেশন রং হতে পারে, তাই না? আরেকটা যেটা সবচেয়ে বড় সমস্যা, এই জায়গাটা একটু মনোযোগ দেবেন। আমি জানি যে আমি খুব কটমটে কথা বলছি, আর দু একবার ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন কিছু। আর সাথে যেটা বলবো যে একটু জানার চেষ্টা করেন বিষয়টা, আপনার ব্রেনটা কি করে কাজ করে, এটা জানার চেষ্টা করেন। আমার কথাগুলো বাদ দিয়ে নিজে নিজে জানার চেষ্টা করেন, আপনি কে সেটা জানার চেষ্টা করেন। অনেক রকমের টুলস আছে, নলেজ আছে নিজেকে জানবার জন্য, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে এই যে আমরা কেন এই থিঙ্কিং মাইন্ড বা ইগো থেকে বেরোতে চাই, কেন চাই?
কারণ ইগো, যে আগেই বলেছি, সে তার অভিজ্ঞতার ভিত্তিতে সবকিছু প্রসেস করে। কেমন? তার সাথে বর্তমানের কোনো যোগাযোগ নেই, অ্যাকচুয়াল কি হচ্ছে তার সাথে তার কোনো যোগাযোগ নেই। সে হয় অতীতের অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যতে কি কি খারাপ হবে বা ভালো হবে সেটা বিচার করছে, অতীত ভবিষ্যৎ, অতীত ভবিষ্যৎ। কিন্তু বর্তমান এই মুহূর্তে কি হচ্ছে, এইখানে ইগোর কোনো কি বলে তেমন একটা শক্তি পায় না সে, কারণ তার পুরো ব্যাপারটাই হচ্ছে বেসড অন ইয়োর প্যারাডাইম বা বেসড অন ইয়োর দৃষ্টিভঙ্গি। তো এই জন্য আপনি যখন এই ইগোতে থাকবেন বা যখন আপনার মাইন্ড এই চিন্তাগুলো করবে, তখন আপনি সত্যিকারের বর্তমানটা পাবেন না। এবং মজার ব্যাপার হলো, আপনি, আমি, পৃথিবীর সমস্ত জীবিত মানুষ শুধু বর্তমানে বাঁচে। সে অতীতেও বাঁচে না, সে ভবিষ্যতেও বাঁচে না। সে অতীতে যেতে পারে না, সে ভবিষ্যতেও যেতে পারে না, তার ক্ষমতা নেই। বর্তমান ছাড়া তার কোথাও যাওয়ার ক্ষমতা নেই। অথচ এই ইগো, এই সেলফ, এই যে ফিকশনাল সেলফ, সে আপনাকে সব সময় হয় অতীতে নাহলে ভবিষ্যতের কিছু দিয়ে আপনাকে ব্যস্ত করে রাখছে। আপনি বর্তমানটা পাচ্ছেন না। কিন্তু সমস্ত আনন্দের উৎস হচ্ছে বর্তমান। আপনি যদি অতীতের কোনো ভালো কিছু মনে করে আনন্দ পেতে চান, সেটা এই মুহূর্তে পেতে হবে। আপনি যদি ভবিষ্যতের কোনো দুশ্চিন্তাগ্রস্ত হতে চান, সেটা এই মুহূর্তে হতে পারবে। সুতরাং বর্তমান ছাড়া আপনার কিচ্ছু নেই, একটা কিছু নেই, একটা মুহূর্ত নেই আপনার। তাহলে তো আমাদের শিখতে হবে যে বর্তমানটা কি করে আমি বর্তমানটাকে বদলাতে পারি। আর বর্তমানটা যদি বদলে দিতে পারি, তাহলে আমার অনুভূতি বদলে যাবে, খারাপ অনুভূতিগুলো ভালো হয়ে যাবে, কারণ আমি খারাপ কিছু চিন্তা করব না, তাই না? তারপরে আমাদের এই যে ইমোশনগুলো হয়, সেটা কি? এটা আসলে রিয়েকশন টু দ্য বডি অ্যান্ড মাইন্ডের রিয়েকশন থেকে হয়। যেমন যে আপনার চিন্তায় যদি কোনো একটা হস্টাইল চিন্তা আসে, একটা আক্রমণাত্মক চিন্তা আসে, তাহলে ইউ ফিল অ্যাঙ্গার, সিম্পল। তারপরে আপনি যদি কোনো কিছুকে ভয় পান, আননোন কোনো কিছু আপনাকে যদি ভীত করে, সেটা অতীত হোক, বর্তমান হোক, ভবিষ্যৎ হোক, কেমন? তাহলে আপনার বডি একটু ছোট হয়ে যায়, সীমিত হয়ে যায়, এবং এটাকে বলে ফিয়ার। কেমন? আরো আছে, যেমন আমরা যদি বলি যে স্ট্রেস। স্ট্রেস আসলে কি? খেয়াল করে দেখেন, হোয়াট ইজ স্ট্রেস? স্ট্রেস হচ্ছে যে আমি বদলে যাচ্ছি, সবকিছু বদলে যাচ্ছে, আমার অচেনা হয়ে যাচ্ছে। কেমন? এই যে অচেনা বদলে যাওয়ার যে বিষয়টা, সেটা এই যে আপনার সেলফ যে জানা বোঝার আপনি, তার সাথে কন্ট্রাডিক্ট করে, কারণ সে অজানাতে যেতে চায় না। কারণ অজানাতে গেলে তার অস্তিত্ব বিপন্ন হয়, কারণ ইগো, অহংকার। তো তখন স্ট্রেসটা হয়। কারণ স্ট্রেসটা হচ্ছে যে কোনো জিনিস বদলে যাওয়ার প্রসেসের মধ্যে গেলে স্ট্রেস হচ্ছে। যেমন এখন আমাদের কেন স্ট্রেস হচ্ছে? একসাথে স্ট্রেস হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, ভয় হচ্ছে, ফিয়ার হচ্ছে। কেন? কারণ হচ্ছে করোনা পরবর্তী যে জগৎ আমরা জানি না। সবাই বলা শুরু করেছে ইটস এ নিউ ওয়ার্ল্ড, নিউ নাও ইজ কামিং। করোনা পরবর্তী সময় কেমন হবে, অর্থনীতি কেমন হবে, সংস্কৃতি কেমন হবে, মানুষের মেলামেশা কেমন হবে, স্পোর্টস কেমন হবে, কালচারাল ইভেন্টগুলো কেমন হবে, কেউ জানে না। হোয়াট ইজ দ্য ওয়ে অফ ডুইং, ওয়ে অফ লাইফ। তার জন্য আমাদের স্ট্রেস হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে। অথচ আমরা কিন্তু এই মুহূর্তে ভালো আছি। এই যে দেখেন, একটু আগে বলছিলাম যে মুহূর্ত, এই মুহূর্তে কিন্তু আমি আপনি খুব ভালো আছি। আমি বলছি, আপনি শুনছেন, আমাদের কোনো বিপদ নেই, আমাদের মাথার উপর আকাশ ভেঙে পড়ছে না, আমাদের পেটে ততটুকু খাবার আছে যে যতটুকু খাবার খেলে আপনি আমাকে শুনতে পারেন, আপনার চোখ কাজ করছে, কান কাজ করছে, হাত কাজ করছে, সবকিছু আছে। ইউ হ্যাভ টোটাল সিকিউরিটি অ্যারাউন্ড ইউ, অ্যাট লিস্ট দিস মোমেন্ট। কিন্তু আমরা ভয় পাচ্ছি কালকে, পরশু, আগামী অনেক দূর। কেমন? তাহলে স্ট্রেসটা হচ্ছে যে আমরা এই যে বদলে যাওয়ার যে ভয়, সেই ভয়টাকে সাধারণত স্ট্রেস। ইভেন ভালো কিছু বদলে যাওয়া, সেটাও স্ট্রেস হতে পারে। যে আমি বড় একটা কিছু পেয়েছি, দ্যাট ক্যান ক্রিয়েট স্ট্রেস। আমি একটা কিছু অর্জন করেছি,
আমার দায়িত্ব বেড়ে গেছে, দ্যাট ক্যান ক্রিয়েট স্ট্রেস। কেমন? এবার আসি ডিপ্রেশন। আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে ডিপ্রেশন হচ্ছে পৃথিবীর প্রথম কারণ মানুষ মারা যায়। পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় ডিপ্রেশন এবং ডিপ্রেশন রিলেটেড অন্যান্য রোগ। এবং ডিপ্রেশন মানুষের চলতে থাকলে এটা ইভেনচুয়ালি আপনার বডি পার্টস প্রত্যেকটাকে শিখে ফেলে। আপনার হার্ট অ্যাটাক হবে, আপনার লাং কাজ করবে না, কিডনি কাজ করবে না, লিভার কাজ করবে না, কেমন, মাইন্ড কাজ করবে না, ইত্যাদি ইত্যাদি সব কিছু ডিপ্রেশনের সাথেই জড়িত। কারণ ডিপ্রেশন হচ্ছে আপনার বডি ইজ নট ফাংশনিং প্রপারলি ইফ ইউ আর ডিপ্রেস। তো হোয়াট ইজ দ্য ডিপ্রেশন? হোয়াট ইজ ডিপ্রেশন? এটা বলছে যে এটা একটা ইমোশনাল স্টেট, যে আপনার মধ্যে একটা অপরাধ বোধ আছে নিজেকে নিয়ে, চারপাশ নিয়ে, গিল্ট ফিলিংস। কেমন? সেটা এমন হতে পারে যে আপনার স্বপ্ন দেখেছিলেন পূরণ হয়নি, সো ইউ ফিলিং গিল্টি অ্যাবাউট ইট। অথবা আপনার কেউ একজন ভালোবাসতে আপনার বাসে না, ইউ ফিল গিল্টি অ্যাবাউট ইট, ইউ ফিল আনওয়ার্দি। কেমন? যে আপনি নিজেকে যোগ্য। হ্যাঁ, আমরা বলছি আমরা আমাদের দোষ নাই, কিছু নাই, কিন্তু ভেতরে যেহেতু আমরা নিজেকে ভালো বুঝি না, একটা অনুভূতির ধারা চলতে থাকে, একটা অপরাধ বোধ চলতে থাকে, একটা অপূর্ণতা চলতে থাকে, দ্যাট ক্রিয়েট ডিপ্রেশন। এবং যখন আপনি নিজেকে অযোগ্য ভাবতে শুরু করবেন, জানায় অথবা অজানায়, বুঝে অথবা না বুঝে, তখন আপনি আর কিছুই করতে পারবেন না, কারণ আপনি জানেন আপনার পক্ষে সেটা শেষ করা সম্ভব না। আপনি এটা কাজ করবেন, তার ফলাফল ভালো হবে না, এটা যদি ভেতরে আপনার থাকে, যে কোনো কাজ, আপনি কি সেই কাজটা করবেন? না করতে পারবেন, না করতে আপনার কোনো ভালো লাগবে। এই জন্য কিন্তু সহজে ডিপ্রেশনে যারা ঢুকে যায় তারা বেরিয়ে আসতে পারে না। তো আমরা যেটা বলছিলাম যে ডিপ্রেশনটা হচ্ছে যে একটা ইমোশনাল স্টেট is marked by feeling of low self-worth or guilt এবং reduced ability to enjoy the life. এটা হচ্ছে আমাদের মূল জায়গাটা। তো এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে ডিপ্রেশন না হওয়ার জন্য যা যা দরকার সেটা আমরা করতে পারি। তো সেই চেষ্টাটাই আমরা আসলে আজকে করতে চাচ্ছি, যে আমাদের মাইন্ডের কোন কোন জায়গায় কোন কোন সুইচ গুলো আছে, কোন কোন সুইচ গুলো বদলে ফেললে বা সুইচ গুলো এদিক ওদিক করে দিলে, কানেকশনটা বদলে দিলে আমাদের আসলে কেমন করে চমৎকার করে আমাদের জীবনটা ভালো হতে পারে। এবং এটা কিন্তু সম্ভব, যেহেতু আপনি আপনার মাইন্ডকে নিয়ন্ত্রণ করেন, এটা সম্ভব। কেমন? এখানে জেনে রাখা দরকার যে আপনার যতগুলো অভিজ্ঞতা হয়েছে কষ্টের সারা জীবনে, তার একটা রেসিডিউ আপনার মধ্যে রয়ে গেছে। তার মানে সেইগুলোর অনুভূতিটা আপনার মধ্যে জমানো আছে। কেমন? এবং সেগুলো আনন্দেরটা জমানো আছে, কিন্তু নেগেটিভ যেহেতু বেশি ঘটে বা নেগেটিভ গুলোতে আমাদের ফোকাস বেশি বলে সেটার ছাপটা গভীর পড়ে। কেমন? সো এই যে আপনার অতীতের যে ভয়গুলো, যে বেদনাগুলো, যে কষ্টগুলো, সেগুলো কিন্তু আপনার মধ্যে জমা হয়ে আছে। এবং যখনই আপনার পঞ্চ ইন্দ্রিয় এইসব দেখতে পায়, তখনই সে সেটার সাথে রিলেট করে, সে রিকল করে বলেই এটার ছাপটা আরো গভীর হয় এবং আপনার জাজমেন্টও আপনাকে সেই জায়গাতে নিয়ে যায়। কেমন? এবং চিন্তা করেন যে আপনার আগের দিনের যে অভিজ্ঞতা, তার সাথে বর্তমান অভিজ্ঞতা, সাথে আরেকটা কাজ মাইন্ড করে, ভবিষ্যতে এরকম ঘটবে বলে আপনাকে সাবধান করে। কেমন? ভবিষ্যতে একই ঘটনা ঘটবে আবার, এই জন্য আপনাকে সাবধান করে। তাহলে কি হলো? আপনার আগের ভয়, এখনকার চিন্তা এবং ভবিষ্যৎ নিয়ে ভয় মিলে একটা বড় ভয় তৈরি হলো। এই ভয়টা আপনাকে আটকে রাখে একটা বৃত্তের মধ্যে, যে আপনি খুব বেশি দূর যেতে পারেন না বা যেতে চান না বা যাওয়া সম্ভব না। কেমন? যেমন একটা উদাহরণ দিই, আমাকে যদি কেউ ফোন করে এবং জিজ্ঞেস করে আমি কেমন আছি, আমি বলি আমি খুব ভালো আছি। তখন অপরপক্ষ বেশিরভাগ সময় উত্তর খুঁজে পায় না, যে একটা লোক খুব ভালো আবার কি করে থাকে।
কারণ আমরা শূন্যে অভ্যস্ত না। আমরা ভালো থাকলেও বলি কি মোটামুটি আছে। কেন? ছোটবেলা আমাদেরকে বলা হয়েছে বেশি হেসো না, হাসলে কাঁদতে হবে। তো আমরা এটা ইন্টারপ্রিট করেছি যে বেশি ভালো থাকি এটা বলো না, থাকবে না, ভালো চলে যাবে। তাহলে কি হচ্ছে, খারাপ থাকার সময় তো খারাপ আছি, আর ভালো থাকার সময় ভাবছি যে ভালোটা থাকবে না, তাহলে তো আমরা খারাপটাই ভাবছি সবসময়। তো সেই ঘটনাটা ঘটছে আমাদের প্রতিনিয়ত, যে আমরা খারাপটাকে বেশি প্রাধান্য দিচ্ছি, খারাপটাকে বেশি চিন্তা করছি। কিন্তু সত্যিকার অর্থে আপনি চিন্তা করে দেখেন যে সত্যিকার অর্থে আপনি খারাপ আছেন কিনা। আপনি কিন্তু খারাপ নেই, কারণ হচ্ছে আপনি একটা ঘরের মধ্যে আছেন, আমাকে শুনতে পাচ্ছেন, আর সিকিউর অবস্থার মধ্যে আছেন। আপনি খারাপ নেই, এই মুহূর্তে খারাপ নেই, আগে পরে হতে পারে। ঠিক আছে? আমাদের এই নেগেটিভিটিটা বেড়ে যায়, গিয়ে গিয়ে যেটা শরীরের মধ্যে মনের মধ্যে তৈরি করে, এটা বলে পেইন বডি। এবং পেইন বডিটা আপনার পরিচয় হয়ে ওঠে। এই যে নেগেটিভিটি, এই যে আপনার রকম, আমরা বলি এটা আমিত্ব, আমি এইরকমই, সেটা হচ্ছে আমার ফলস সেন্স অফ সেলফ। যে নিজেকে আমি একটা পরিচয় দেখতে পছন্দ করি, অভ্যস্ত, আমি ভাবছি সেটাই আমি, কিন্তু সেটা কিন্তু আসলে আমি না। তার ভেতরে একটা সুন্দর শান্তিময় আমি আছে। কেমন? সো আমাদের দেখতে হবে যে এই পেইন বডিটা কিভাবে কাজ করে, এবং সে যখন কাজ করে এর যোগান দেই কিন্তু আমি, তার চিন্তার যোগান দেই, এবং তাকে ফিট করি। যত নেগেটিভ আছে আমি তাকে ফিট করি। দেখেন, খেয়াল করেন যে আমরা এই যে করোনা ভাইরাস নিয়ে আমরা এখন কথা বলছি, খুব মনোযোগ দিলে বুঝতে পারবে করোনা ভাইরাসের অনেকগুলো যে সংখ্যা আমরা দেখতে পাই, তার মধ্যে কোনটা পজিটিভ সংখ্যা আর কোনটা নেগেটিভ সংখ্যা, এবং আমরা কোনটা বেশি ফোকাস করছি। দিন শেষে আমি জানতে চাচ্ছি কতজন মারা গেছে, দিন শেষে আমি জানতে চাচ্ছি কতজন আক্রান্ত হয়েছে, দিন শেষে আমি জানতে চাচ্ছি আর কতজন চাল চোর ধরা পড়ল, দিন শেষে আমি জানতে পাচ্ছি কোন ডাক্তাররা কাজে ফাঁকি দিল, দিন শেষে আমি বুঝতে চেষ্টা করছি গভর্নমেন্ট কোন কোন জায়গায় ব্যর্থ হয়েছে, দিন শেষে আমি বোঝার চেষ্টা করছি পৃথিবীটা রসাতলে কতটুকু গেছে এবং যাবে। কিন্তু খেয়াল করে দেখেন তো, এর পেছনে কি আরো কোনো সত্য নেই? পৃথিবীতে 700 বিলিয়ন মানুষের মধ্যে মাত্র 2 মিলিয়ন মানুষের করোনা ভাইরাস হয়েছে। 700 বিলিয়ন মানুষের মধ্যে 2 মিলিয়ন, তার মধ্যে মাত্র less than 100,000 মারা গেছে, সম্ভবত 60,000 সামথিং। ইভেন বাংলাদেশে যতজনের হয়েছে তার থেকে অনেক কম লোক মারা গেছে, আবার অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, এবং আমার আপনার এখনো হয় নাই। আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি তাহলে দেখবো যে এর চেয়ে অনেক বেশি মানুষ বাংলাদেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মারা যায়। 20 থেকে 25 জন মানুষ বাংলাদেশে অ্যাভারেজে সড়ক দুর্ঘটনায় মারা যায়। এর চেয়ে অনেক বেশি মানুষ ইনফ্লুয়েঞ্জা জ্বরে মারা যায়। এর চেয়ে অনেক বেশি মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়। এর চেয়ে অনেক বেশি মানুষ কলেরা, যক্ষ্মায় মারা যায়। আমি তার মানে বলছি না যে করোনা ভাইরাস একটা একটা সিম্পল জিনিস না, এটা খুব আত্মঘাতী একটা ভাইরাস। আমি সাবধান হব, যত রকমের সাবধানতা অবলম্বন করতে আমি সেটা করব, কিন্তু ভয় পাওয়াটা কি যৌক্তিক? যৌক্তিক না, ভয় পাওয়াটা যৌক্তিক না। পৃথিবীর সব মানুষ করোনা ভাইরাসে মারা যাবে না, এবং যতজন মানুষের হয় তার 10%-এর কম লোক মারা যায়, বাকি 90% বেঁচে থাকে। আমি 90%-এ ফোকাস করছি না, আমি 10%-এ ফোকাস করছি। সেই 10%-এর আবার 80 ভাগ হচ্ছে 60-70 বছরের বয়স্ক যারা, বা প্রি কন্ডিশন আছে যারা, তারা মারা যায়। অথচ আমরা ফোকাস করছি কোথায়? ফোকাস করছি ওই অল্প একটা পার্সেন্টেজ। একই সাথে আবার আমরা যে যে কাজগুলো করা দরকার নিজেকে প্রোটেক্ট করার জন্য, সেটা আবার করছি না, কন্ট্রাডিক্ট করছি, ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিগত ব্যাপার। কেমন?
সো এখন আপনি যেই জায়গাটায় ফোকাস করবেন আপনার শরীরে বা চিন্তায়, আপনার এনার্জিটা সেখানেই যাবে। এবং আপনি যদি নেগেটিভটা চিন্তায় ফোকাস করেন, আপনার নেগেটিভ চিন্তা হবে। আপনি যদি পজিটিভটা ফোকাস করেন, আপনার পজিটিভ চিন্তা হবে। কিন্তু বুঝতে হবে আজকের পর থেকে যখনই আপনি এরকম ফিল করবেন কিছু একটা, প্রশ্ন করেন নিজেকে, কেন আপনি এরকম ফিল করছেন? এর পেছনে যৌক্তিকতা আছে কি, নাকি এটা শুধুই একটা আপনার চিন্তার ফসল? ধরে নেন ভয়টা আছে, ভয় অনুযায়ী কাজ করেন, পরিকল্পনা করেন, নিজের পুরো পরিবারকে কিভাবে আপনি সেভ করবেন এরকম দুঃসময়ে সেটা করেন। কাউকে বাসায় ঢুকতে দেন না হাত পা না ধুয়ে। বাসায় যত জিনিস ঢুকবে সেগুলোকে ডিসইনফেক্ট করেন। কেমন? যে জুতাটা ঢুকবে সেটাকে ডিসইনফেক্ট করেন, যে কাপড় পরে আপনি বাইরে যাবেন সেটা ধুয়ে ফেলেন, মাস্ক পরে থাকেন, মানুষ থেকে একটু দূরে থাকেন। কেমন? আপনার বাসায় যদি vulnerable পিপল থাকে, বয়স্ক লোক থাকে, আপনি আরো বেশি সাবধান হন। বাইরে থেকে যত খাবার দাবার যত জিনিস ঢুকবে, ঢোকার আগে তার একটা টোটাল ডিসইনফেক্ট করার যা যা প্রসেস আপনি করেন, কোনটা সাবানে ধুতে হলে সাবানে ধুন, পানি দিয়ে ধুতে হলে পানি দিয়ে ধুন, সব সবকিছু যদি আপনি করেন, তাহলে আপনার যে এই বিষয় ইফেক্টেড হওয়ার যে পার্সেন্টেজ সেটা আরো কমে যাবে। কমে গেলে আপনার ভয় পাওয়ার কিছু নেই। কেমন? এবং করোনা ভাইরাসের এই নেগেটিভ খবরগুলো দিনে একবার দেখেন, সকালে বা বিকালে, দুপুরে বা রাতে। সারাদিন দেখার দরকার নেই। ওয়াচ ইট ওয়ান টাইম অর টু টাইমস। কেমন? এবং এই যে ভয়টা আপনি পাচ্ছেন সেটাকে পাওয়াটা খুব অস্বাভাবিক না, এটা সার্ভাইভাল। এই অনুযায়ী কাজটা করতে হবে। শুধু ভয় পেয়ে অস্থির হয়ে তো লাভ নাই। আপনি যদি ভয় পান, অনেক ভয় পান, এবং কিন্তু এতে প্রোটেক্ট করার কোনো পরিকল্পনা না করেন, তাহলে আপনার এই ভয়ের কি দাম আছে? এবং আপনি এটা বুঝে নেন যে এই একই করোনা ভাইরাস প্রত্যেকটা মানুষের জীবনে ভিন্ন রকমের অনুভূতি তৈরি করছে, এবং আপনার অনুভূতিটা শুধু আপনারই, এটা অন্য কারো না। তার মানে অনুভূতিটার দায় দায়িত্বটা আপনার। করোনা ভাইরাসের দায় দায়িত্ব তার, কিন্তু অনুভূতিটা যেটা আপনার হচ্ছে ভালো বা খারাপ সেটা আপনার। কেমন? এবং আপনি এই মুহূর্তে থাকেন। কোন মুহূর্তে? এই মুহূর্তে। চিন্তা করেন যে করোনা ভাইরাসের সময় আপনি যখন বাড়িতে থাকেন, তখন তো আপনি প্রোটেক্টেড। আপনার যদি না হয়ে থাকে আর আপনার বাড়ি যদি কারোর না হয়ে থাকে, সেই মুহূর্তে আপনি প্রোটেক্টেড। তাহলে আপনি প্রেজেন্টে থাকলে কিন্তু আপনার করোনা ভাইরাস নিয়ে ভয় থাকবে না। বাইরে গেলে না সেটা আপনার হতে পারে, তাই না? সো বাইরে থাকলে ইউ আর প্রোটেক্টেড। কেমন? এবং এই যে আপনার ইমোশনাল আপ এন্ড ডাউন গুলো হচ্ছে করোনা ভাইরাস নিয়ে, এইটা নিয়ে একটু যদি একটু অ্যাওয়ার হন, সচেতন হন, যে ঠিকই তো, এই ভদ্রলোক তো ঠিক কথা বলেছে, আমি একটু বুঝে নেই তো, তাহলে কিন্তু আপনার পেইন অর্ধেক কমে যাবে। যেই মুহূর্তে আপনি সচেতন হয়ে যাবেন কোনটা সত্য আর কোনটা চিন্তা, কোনটা অ্যাকচুয়াল ভয় আর কোনটা হচ্ছে আপনার চিন্তার ভয়, সেই মুহূর্তে আপনার 90% অফ দ্য ফিয়ার উইল গো। আপনি 10% যে আপনার অ্যাকচুয়ালিটি সেটা 100% হয়ে যাবে, এবং আপনার কিন্তু ভালো লাগতে শুরু করবে, খারাপ লাগতে হবে না। কেন বলছি? আমিও আপনার মতো করোনা ভাইরাসের মধ্যে ঘরের মধ্যে বন্দি আছি, আমার একটুও খারাপ লাগছে না। ভাবছি, পরিকল্পনা করছি, আপনাদের সাথে কথা বলছি। এই যে আপনার সাথে কথা বলার আগে এটাকে বানিয়েছি, কি কি কথা বলবো, কিভাবে বোঝালে আপনারা বুঝতে পারবেন আমার মতো করে, সেটা চেষ্টা করছি। ঠিক আছে? এই যে আমি বোঝাবার চেষ্টা করছি এবং এটা নিয়ে ব্যস্ত আছি, তাতে যেটা হচ্ছে যে সময়টা আমারও কাটছে, আর যিনি অসম্ভব ভয়ে আছেন, স্ট্রেসে আছেন, এনজাইটিতে আছেন, তারও কাটছে। পৃথিবীর কেউ যেখানে জানে না যে আসলে কি হবে, তাহলে ভবিষ্যৎ নিয়ে ভয় পাওয়াটা খুব দরকার নেই। কিন্তু পরিকল্পনা করতে পারি। আমরা একটা পরিকল্পনা করতে পারি সবাই, যে আগামী 3 মাস যদি দেশ বন্ধ থাকে তাহলে আমি কি কি করব। 3 মাস যদি তার আগে খুলে যায় ফাইন, যদি না খুলে তাহলে আমি 3 মাস, 90 দিন আমাকে এই ঘরে বন্দি থাকতে হবে। আমি কি করব? আমার কোয়ারেন্টাইন বা আইসোলেশন হতে হবে। আমি এটা নিয়ে একটা পরিকল্পনা করতে পারি। কেমন? ঘটলে ভালো, না ঘটলে নাই, কিন্তু আমার হাতে পরিকল্পনা থাকলো। ইংরেজিতে খুব সহজ করে বলে, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, হোপ ফর দ্য বেস্ট। আমরা করি বড় করে পরিকল্পনা। দ্বিতীয় কি পরিকল্পনা করতে পারি? যে আমি যে চাকরিটা করছি বা যে ব্যবসাটা করছি, সেটা হয়তো করোনা পরবর্তী সময়ে নাও থাকতে পারে।
পৃথিবীর 1/3 লোক উইল লুজ দেয়ার জব অর বিজনেস। আপনি তাদের মধ্যে একজন হতে পারেন, আমি হতে পারি। তাহলে আমি কি করব? তাহলে আমার দিন কিভাবে চলবে, আমার খরচগুলো কিভাবে চলবে? প্রস্তুতি নেই। দু একটা নতুন স্কিল শিখে ফেলি এখনকার সময়, তাই না? সো আমাদের বুঝতে হবে যে আমরা পরিকল্পনা যদি করতে থাকি ভবিষ্যৎ নিয়ে, যত রকমের ওস্ট হতে পারে সেটা মাথায় নিয়ে, তাহলে কিন্তু আর ভয়টা আমার থাকবে না, কারণ আমার একটা পরিকল্পনা আছে। কেমন? এবং পরিকল্পনায় আমি যেহেতু কাগজপত্রে করব, কাগজপত্রে ভয়কে লেখা যায় না। কেমন? এই জন্য সুবিধা যে কাগজপত্রে চিন্তা করলেই চিন্তাগুলো স্বচ্ছ হয়ে যায় এবং স্থির হয়ে যায়। মানে আপনি যেটা লিখছেন সেটা একটা চিন্তা, আর মাথায় কিন্তু এটা প্যাচগোছ লেগে থাকে, ক্লাউডি থাকে, দেখা যায় না। ঠিক আছে? আমরা যদি একটুখানি বুঝে ফেলি এই ব্রেনের ট্রিক্স গুলো, আমরা যদি একটুখানি অ্যাওয়ার হয়ে যাই, সচেতন হয়ে যাই যে কোনটা আমার সত্যি ঘটনা আর কোনটা চিন্তা, অনুভূতি, খারাপ অনুভূতির পেছনে, তাহলে কিন্তু আমার অনেক খারাপ লাগা চলে যাবে। কারণ আমরা দেখতে পাবো যে বেশিরভাগ খারাপ লাগাগুলো আমার চিন্তার ফসল। বেশিরভাগ খারাপ লাগাগুলো আমার অতীতের অভিজ্ঞতা, ভবিষ্যৎ নিয়ে ভয়, এর মধ্যে তৈরি হয়। আমরা যদি এটা বুঝে যাই এবং আমরা যদি সচেতন হয়ে যেতে পারি, একই সাথে যদি আমরা বর্তমানে থাকতে পারি, বর্তমানে থাকার অনেকগুলো পথ আছে, যে আমি বর্তমান এই মুহূর্তে আমি কি করলে আমি এই মুহূর্তে থাকতে পারবো, সেটা নিয়ে আমাদের আগামী ক্লাসে আলোচনা হবে বিস্তারিত, যে বর্তমানে আমরা কি করে থাকবো, শান্তির জন্য আমাকে কি কি করলে আমি মানে সবসময় শান্তি পাবো, শান্তি শেষ হবে না। এই আলোচনাগুলো আমাদের আগামী কালকে পরশু হবে। কেমন? তো আমরা যদি শিখে ফেলতে পারি এই বিষয়গুলো, এবং আমার কথাগুলো যদি আপনারা শোনেন এবং একটু মনোযোগ দেন, এবং এতে যদি আপনাদের মধ্যে আগ্রহ তৈরি হয় নিজেকে বুঝবার, বর্তমান নিয়ে থাকবার ব্যাপারটা শেখার, মাইন্ডফুলনেস ব্যাপারটা বোঝার, মেডিটেশন গুলো শিখে ফেলা, চিন্তাকে দেখতে পাওয়া শিখে ফেলা, নিজের আমিটাকে নিজের ভেতরে গিয়ে খুঁজে বের করা, তাহলে কিন্তু আপনার জীবন বদলে যাবে, বদলে যেতে বাধ্য। কি করে বলি? আমারটা বদলে গেছে। এই করোনা কালীন সময়ে আমার কোনো স্ট্রেস হয় নাই, আমার কোনো ডিপ্রেশন হয় নাই, আমার কোনো অ্যাংজাইটি হয় নাই। আমি সময়টাকে কাজে লাগাচ্ছি আমার মতো করে। তারপর যখন যেটা হবে সেই রকম অনেকগুলো জিনিস হতে পারে সম্ভাবনা ধরে আমি তার পরিকল্পনা করেছি, যে এটা হলে আমি এটা করবো, এটা করে এটা করবো। মানে একটা সহজ উদাহরণ দিচ্ছি। যদি আমি, আপনারা অনেকে জানেন যে আমি গ্রিন বিল্ডিং এর কনসালটেন্সি করি, যেটা বাংলাদেশে আমি খুব ভালো করছি এবং আমার অবস্থান খুব ভালো। এমন হতে পারে যে করোনা পরবর্তী সময়ে গ্রিন বিল্ডিং এর কেউ ধারে কাছে গেল না, কারণ গার্মেন্টস গুলোর ব্যবসা যদি খারাপ হয় তাহলে তাদের গ্রিন বিল্ডিং করবার আর আগ্রহ থাকবে না। তার মানে আমার এতদিন ধরে গড়ে তোলা যে ব্যবসা গ্রিন বিল্ডিং, সেটা আমি হয়তো করতে পারবো না। কিন্তু দেখেন, এই যে আমি আপনার সাথে কথা বলছি, আমি কিন্তু এই কাজটি করতে পারবো। আমি এই কাজটি যদি বাংলায় করি, আমি এই কাজটি করে অনলাইনে আপনাদের কাছে যাদের দরকার তাদের কাছে বিক্রি করতে পারবো। আর যদি ইংরেজিতে করি, আমি সারা পৃথিবীতে বিক্রি করতে পারবো আমার এই কথাগুলো। কারণ আমি 100% নিশ্চিত, 100% কনফিডেন্ট যে এই কথাগুলো মানুষকে তার জীবনে হেল্প করবে, মানুষকে সামনে যাবার জন্য এই কথাগুলো পথ দেখাবে যাদের দরকার। এখানে একটি কথা বলে রাখা খুব দরকার, আপনাদেরও জানা দরকার, যেটা আমি মাঝে মাঝে বলি এবং বিশ্বাস করি মনে প্রাণে। সেটা হচ্ছে, অ্যাডভাইস হচ্ছে একটা ভ্যালুলেস কমোডিটি। অ্যাডভাইসের কোনো, মানে উপদেশের কোনো মূল্য নেই যদি উপদেশ কেউ না নিতে চায়। এই যে আমি আমার কথাগুলো বললাম এখন আপনাদের সামনে, কারা শুনলেন কারা শুনলেন না, আপনি যদি নিতে না চান, এই কথার কোনো মূল্য নেই আপনার কাছে। আপনি হয়তো শুনবেন না, হয়তো 1 সেকেন্ড শুনে চলে গেছেন, অনেকেই চলে গেছে হয়তো। আবার এই উপদেশ বা অ্যাডভাইস বা নলেজ ক্যান বি এভরিথিং ইন লাইফ ইফ ইউ মেক ইট ওয়ার্কস ফর ইউ।
আপনি যদি এই কথাগুলো কাজে লাগান, এই কথাগুলো থেকে যদি আপনি এগোবার চেষ্টা করেন, এই কথাগুলো নিয়ে যদি আপনি নিজের মধ্যে একটা দোলা অনুভব করেন এবং নিজেকে ভালো রাখবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন, নিজেকে ভালো রাখবার জন্য চিন্তা করতে শুরু করেন, কাজ করতে শুরু করেন, তাহলে এর চেয়ে দামি কিছু আর হতে পারে না। সুতরাং আমার এই কথাগুলো মূল্য আছে কি নাই তা নির্ভর করছে আপনার প্রসেসের উপর। আপনি প্রসেস করে যে সিদ্ধান্তে আসবেন সেটাই ঠিক। আপনি প্রসেস করে যদি মনে হয় যে রামদেব ভাইয়ের কথাগুলো খুবই ভালো, তাহলে আসলেই খুবই ভালো। আর যদি মনে করেন ধর এরকম কথা কি না কি বলেছে, কোনো দাম নেই, তাহলে আসলেই কোনো মূল্য নেই। যাই হোক, আবারও দুঃখ প্রকাশ করছি আজকের টেকনিক্যাল প্রবলেমের জন্য। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। কালকেও আবার দেখা হবে। কালকে মজার মজার কিছু কথা বলবো যে কিভাবে মাইন্ডকে কাজে লাগানো যায়, সেটা আমরা কালকে আলোচনা করব বিস্তারিত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। কালকে দেখা হবে।